টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। আজকেও ইমিগ্রেশনে খুব একটা ভালো খবর না, একটু খারাপ খবর দিয়ে আজকে আমরা শুরু করতে চাই। আজকে অর্থাৎ এই 16 তারিখ, জুলাই মাসের 16 তারিখ, আজকেই হোমল্যান্ড সিকিউরিটি একটি আদেশ জারি করেছে যেখানে দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন যেই যারা শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, সাংবাদিক, যে সমস্ত যারা আছেন তাদের ভিসার মেয়াদটা আরও কঠোর এবং কঠিন করা হবে বলে একটি ঘোষণা দিয়েছে, বা যে ফাইনাল রুল যেটাকে আমরা বলি, চূড়ান্ত যে বিধিমালা সেটি জারি করেছে। এটি বিস্তারিতভাবে আজকে আমরা আলোচনা করব আজকের এই আলোচনার মধ্য দিয়ে। সে কারণে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমেরিকার নতুন ভিসা নীতি, সংশ্লিষ্ট ভিসা প্রার্থীদের জন্য কি বার্তা নিয়ে এসছে, এবং আমাদের কনটেক্সটটা বাংলাদেশও থাকবে এই আলোচনার প্রেক্ষাপটে। যদি হাতে সময় থাকে তাহলে পাবলিক চার্জ অর্থাৎ পাবলিক চার্জ নির্ধারণেও নতুন নির্দেশনা এসেছে। কি নির্দেশনা এসেছে যদি সেটা হাতে সময় থাকে সেটি নিয়েও আমরা আলাপ করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানি অনেক ব্যস্ত আছেন, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকেই ট্রাম্প প্রশাসন এই 16 তারিখে আমরা দেখছি যে হোমল্যান্ড সিকিউরিটি, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটি চূড়ান্ত বিধিমালা, ফাইনাল রুল যেটাকে আমরা বলি, সেটি অনুসারে F1, J1, I এই সমস্ত ভিসার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে বলা হয়েছে। এবং এই বিধিমালা ফেডারেল রেজিস্টারে প্রকাশ্যে 60 দিন পর কার্যকর হবে যদি এটি কংগ্রেসের পর্যালোচনার অধীনে থাকবে বলে বলা হয়েছে। অন্যদিকে যে আমরা দেখেছি আই ভিসাধারী যারা আছেন, বিশেষ করে সাংবাদিক যারা আছেন, তাদেরও ভিসার মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ 240 দিন। অন্যদিকে আবার চীনা সাংবাদিক যারা আছেন তাদের জন্য মাত্র 90 দিন ধার্য করা হয়েছে। তো এই প্রেক্ষাপটে আজকে আপনার কাছে যে প্রশ্নগুলো আমরা জানতে চাইব, যে সম্প্রতি যে অর্থাৎ আজকেই যে হোমল্যান্ড সিকিউরিটির যে নতুন ফাইনাল রুল প্রকাশ করেছে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন, অর্থাৎ আগে কি ছিল এখন কি পরিবর্তনটা হলো, এর ফলে বর্তমানে যে আমেরিকায় এই F1, J1 অথবা আই ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের কি এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে, নাকি এই নিয়ম মূলত ভবিষ্যতে আবেদনকারীদের উপর বেশি প্রভাব ফেলবে? অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। প্রথম কথা হচ্ছে যে আপনি যদিও বললেন সময় থাকলে, তবু আমি দুটা বিষয়ের উপরে একসাথে একটা কথা বলে নিতে চাই। আজকে দুটো জিনিসই ঘটেছে। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে এই যে যারা ছাত্রছাত্রী আসবেন, মিডিয়া কর্মীরা আসবেন, তাদের ব্যাপারে, এক্সচেঞ্জ ভিজিটররা, তাদের ব্যাপারে একটা কথা হয়েছে, মানে ফাইনাল রুল এসছে। আরেকটা হচ্ছে যে পাবলিক চার্জ ইস্যুতে একটা ফাইনাল রুল এসছে, যেটা সেপ্টেম্বর 24 থেকে কার্যকরী হবে। মানে 2 মাস সময় দেওয়া হয়েছে। এবং তখন থেকে যেটা আমাদের সবারই জানা উচিত, যে এখানে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফাইল করেন, তাদের যে অ্যাপ্লিকেশনটা করতে হয় I-485 এর অ্যাপ্লিকেশন, ওইটাও চেঞ্জ হয়ে যাবে ওই ডেট থেকে। আচ্ছা, তো সেটার ব্যাপারে সঞ্চালক মহোদয় যেহেতু পরে কথা বলতে যাচ্ছে না, আমি ওই স্টুডেন্ট ভিসার থেকে যাই। যে জিনিসটা হচ্ছিল মানে অনেকদিন ধরে, যেটাকে আমি সংক্ষেপে সবসময় একটা কথা বলি, যুগ ধরে, মানে স্মরণকালের যতদিন জানা যায় আর কি, কথা হচ্ছে স্টুডেন্টরা আসতেন
একটা কথা বলা থাকতো ডিএস স্ট্যাটাস। আপনি যদি স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়ে সমস্ত ডিএস বলতে ডিউরেশন অফ স্ট্যাটাস। ওটাতে আমি আসছি যে আপনি যদি ওইভাবে করে সামহাও ভিসা নিয়ে আসতেন, এখানে যখন আসলেন পোর্ট অফ এন্ট্রিতে আপনাকে যে অন্যদের যেমন ভিসা বেড়াতে আসলে 6 মাস 2 মাস 3 মাস এরকম সময় দেয়, তাদের দেওয়া হতো D/S, ডি এজ এন ডেভিড স্ল্যাশ এস এস এন স্যাম। হ্যাঁ, মানে হচ্ছে আপনি যতদিন পর্যন্ত আইন মেনে এখানে ফুল টাইম পড়াশোনা করবেন, আরো যা যা এটার আইন আছে, হ্যাঁ, এবং যত স্কুলেই পড়বেন, যত প্রোগ্রামেই পড়বেন, যত চেঞ্জই করবেন, আপনি যদি শুধু ফুল টাইম স্টুডেন্ট থাকেন, বাইরে কাজ না করেন, পারমিশন ছাড়া ইত্যাদি এগুলো থাকে, তাহলে আপনি ডিএস এই স্ট্যাটাসে আপনার কন্টিনিউয়াসলি আপনার স্ট্যাটাস থাকবে। হ্যাঁ, আপনি যতক্ষণ বলতে পড়বেন, এবং আপনার ফ্যামিলি মেম্বারদেরও সেই F2 স্ট্যাটাসে তারা থাকবেন, এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এই আইন মেনে ফুল টাইম স্টুডেন্ট হবেন। তো সেই জিনিসটা তারা চেঞ্জ করে দিয়ে ম্যাক্সিমাম প্রথমে 4 বছরের জন্য দিতে চাচ্ছে, দিচ্ছে, এবং তারপরে আইদার এখান থেকে চেঞ্জ অফ স্ট্যাটাস করতে দেবে অথবা বাইরে থেকে গিয়ে ঘুরে আসতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে স্টুডেন্ট মানে পড়াশোনা শেষ হয়ে গেলে আপনার 2 মাস সময় পাওয়া যেত এখান থেকে চলে যাওয়ার জন্য, সেটা এখন 30 দিন করবে। আর এটার সাথে F1 এর সাথে J1ও একই সিচুয়েশনের মধ্যে ব্যাপারটা, এগুলো একটা। আরেকটা হচ্ছে এই সেম জিনিসটা পেতেন মিডিয়া কর্মীরা, হ্যাঁ, তারা এখানে সংবাদ সংগ্রহের জন্য আসতেন, মানে আই ভিসায় যারা আসবেন, জি, তারাও এরকমের ডিউরেশন অফ ডিএস জিনিসটা পেতেন। ওনাদেরকেও এটা কমিয়ে দেওয়া হয়েছে, একসাথে 8 মাসের বেশি তারা থাকতে পারবেন না। আর চাইনিজ যারা আছেন ওনারা 90 দিন। তো এইভাবেই করে একটা রেস্ট্রিকশন করে, মানে এত ঝামেলার পরও, এত রেস্ট্রিকশনস এর পরও তারা দেখলেন গত বছর বা তার না, আই থিঙ্ক 2024 সালে, মোট কথা হচ্ছে তাদের যে লেটেস্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে 1.8 মিলিয়ন স্টুডেন্টস এসছে। তো তাতে মাথা গরম হয়ে গেছে যে এরপরও মানুষ আমেরিকা আসতে চায়, তাদের নাকি এগুলা মনিটর করার মানে মানে সম্ভব না আর কি। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে এইগুলার কারণে যে এই যে এত মানুষ আসছে, এটা আমি জানি না যে এটাকে মানে রেস্ট্রিক্টেড করে তারা কি উপকার পাবে, কিন্তু সেটা হচ্ছে যে এখানে গবেষক মানে স্টুডেন্ট হিসাবে যারা আসেন, বিশেষ করে তারা খরচটা দিচ্ছেন গ্রাজুয়েট স্টুডেন্টদের উপরে, তারা বলছেন ইভেন প্রোগ্রাম চেঞ্জ করতে দেবে না, মানে আগের পারমিশন বা বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। তো তাতে করে এখানে গবেষণার ক্ষেত্রে যেই একটা ক্ষতি হবে, সেই জিনিসটা তো একটা বিষয় আছেই করার, কিন্তু কথা হচ্ছে যে ফ্রম ইমিগ্রেশন ল পয়েন্ট অফ ভিউ থেকে তারা যেটা করতে চাচ্ছেন, যে করছেন যাতে করে কম মানুষজন আসে, বা মানে তারা বলছে যে একজন মানুষ এসে পড়াশোনা করছে তো করছেই, হ্যাঁ, মানে যদিও ফুল টাইম স্টুডেন্ট না হলে উনি আউট অফ স্ট্যাটাস হয়ে যাবে। এখানে আমার হঠাৎ করেই একটা কথা বলে নিতে ইচ্ছে করে, গতকাল হঠাৎ করে কতগুলো মানুষ যে মানে আমাদের সাথে কনসাল্ট করলেন, এটা হচ্ছে মানে হঠাৎ করে ইমেল আসলো অনেকেরই, ইভেন F2 স্ট্যাটাস, হ্যাঁ, রিভোকড হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে এরকমের কিন্তু এইখানে যেমন আরেকটা স্ট্যাটিস্টিক্স দেখলাম 100,000 ভিসাস রিভোক করে দিয়েছে। তো এগুলো লেফট অ্যান্ড রাইট হচ্ছে। তো তেমনি ভাবে যে স্টুডেন্ট ভিসা যারা আছেন তাদের অনেকেরই এরকমের যদি রিভোকেশন চিঠিপত্র আসে, ইমেল আসে, আমি অবাক হব না। তো এই ব্যাপারটা হয়েছে, আই ভিসার উপরেও এসছে, যে ভিসা রয়েছে, আর F1 ভিসা তো আছেই। তো সেটা তো আপনি বললেন যে এতে করে ওপিটি এবং স্টিম ওপিটি এইসব শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নতুন নীতিমালার প্রভাব কতটা পড়তে পারে বলে আপনি মনে করেন? যে জিনিসটা হচ্ছে ওই যে 4 বছরের জন্য দেওয়ার পরে তাদেরকে আইদার দেশে গিয়ে আবার ভিসা নিয়ে আসতে হবে, অথবা এখান থেকে তারা যদি অ্যালাউ করে তাহলে এখানে চেঞ্জ মানে আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটা আগে এটা অ্যাকচুয়ালি ছিল আগেও, কিন্তু এটা ডিএসও যারা প্রতিটা স্কুলে একজন ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল আছেন, যারা ইমিগ্রেশনের সাথে, ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে তাদের একটা লিয়াজো অফিসারের মতো, তারা এই কাজটা জাস্ট করে ফেলতেন। উনি মাস্টার্স করে পিএইচডিতে যাবে,
হ্যাঁ, ওখানে জানলো, তারা ওইখানে আবার সার্ভিসের মাধ্যমে মানে মোট কথা হলো এটা মানে অ্যাডজাস্ট করে নিত, চেঞ্জ করে নিত ইত্যাদি যা করার করতো। এখন এটাকে কিভাবে করবে আমি জানি না, ডিএসও রোলটা কি উঠিয়ে দেবে না কি ব্যাপার। মোট কথা হচ্ছে যে এখানে আরেকটা রেস্ট্রিকশন তারা চাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে F1 এবং J1 এর বিষয়টা বুঝতে পারলাম। আই এর ক্ষেত্রেও আপনি বললেন যে একটু আগে বললেন যে আই ভিসার মেয়াদ 240 দিন স্বাভাবিকভাবে, কিন্তু চাইনিজদের ক্ষেত্রে 90 দিন করা হয়েছে। তো আমরা খোলাখুলিভাবে যদি বলি যে এই সাংবাদিকদের যে এই ভিসার মেয়াদ কমিয়ে দেওয়ার ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে সমস্ত সাংবাদিকরা কর্মরত আছেন, তাদের জন্য কি ধরনের বাস্তব চ্যালেঞ্জ তৈরি হতে পারে? ব্যাপারটা হচ্ছে ওনারা অবশ্যই এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা বাংলাদেশে গিয়ে আবার ফিরে আসতে পারেন ভিসা নিয়ে, এই জিনিসটা হবে। এখন যারা বাংলাদেশে গিয়ে আবার ফিরে আসতে চাচ্ছেন না, প্রথম কথা হচ্ছে তাদের জন্য এটা একটা হার্ডশিপ হবে। যদি এখানে যদি করতে নেয়, কি যেন বলে যে চেঞ্জ অফ স্ট্যাটাস বা এক্সটেনশন অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করে, এবং সেটা পাওয়ার ক্ষেত্রে এই যে 8 মাস ওনারা কি করলেন, বা যারা এখানে ডিএস নিয়ে অনেকদিন ধরে এখানে আছেন, তারা এই কদিন কি করলেন সেটা নিয়ে প্রশ্নটা উঠবে। তারা ওগুলো দেখবে এবং সেগুলোর ভিত্তিতে ভবিষ্যতে তারা আরো কতদিন থাকতে পারবে সেটার একটা সিদ্ধান্ত হতে পারে। মানে আপ টু 240 ডেজ, এটা যে 8 মাসের জন্যই দিবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, তো এটা আরো কম সময়ের জন্য দিতে পারে, নাও দিতে পারে। আবার বাইরে ভিসার জন্য গেলে হ্যাঁ, তখন স্বাভাবিকভাবে যেটা হবে যে এই কদিন তারা যে ছিলেন তাদের মানে এই কদিনের পারফরমেন্সটা কি, এগুলো নিয়ে কথাবার্তা হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা এই বিষয়টি বুঝতে পারলাম, যদিও এটি নিয়ে আরও অনেক প্রশ্নই আমার আছে, কিন্তু যেহেতু আমরা সময় কম পাবো, এবং আমি যদিও বলেছিলাম যে আমরা সময় হাতে থাকলে পাবলিক চার্জ নিয়ে কথা বলবো, কিন্তু এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি প্রথমেই সেটি বলেছিলেন এবং আলোচনা করতে চাইলেন, সুতরাং এটি আমি এখন আলোচনা করব। কারণ ইতোমধ্যে অনেকগুলো টেলিফোন দেখি আসছে এবং অনেক আমাদের ফেসবুকেও প্রশ্ন আসছে, এগুলো শুরু করলে আর সময় পাবো না আলোচনা করতে। তাই আপনার কাছে একটু পাবলিক চার্জ নিয়ে জানতে চাই, কারণ পাবলিক চার্জ নিয়ে এটা একটা চর্চিত বিষয়, অনেক আমরা আলোচনা করেছি অতীতে পাবলিক চার্জ কিভাবে কাদের উপরে প্রয়োগ হবে, এটা পড়লে কি কনসিকুয়েন্সেস হতে পারে ইত্যাদি। তো এই যে আজকে যে পরিবর্তনের কথাটি বলা হচ্ছে, যে এই পাবলিক চার্জ নির্ধারণের নতুন নির্দেশনার কথা যেটা আপনি বললেন বা আমরাও দেখছি একটু আগে, তো এই নতুন নির্দেশনায় কি পরিবর্তন এসছে এবং আগের নীতির সঙ্গে এর মূল পার্থক্যটা কোথায় আছে, যদি একটু বুঝিয়ে বলেন। ব্যাপারটা হচ্ছে যে প্রথম ট্রাম্প আমলে একটা কড়াকড়ি একটা সিদ্ধান্ত হয়েছে, এটা পরবর্তী যে প্রশাসন আসলো বাইডেন সাহেবের আমলে, তখন এটাকে চেঞ্জ করে কিছু করা হয়েছিল, যার ফলে যারা মেডিকেড, ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ হাউজিং অ্যাসিস্ট্যান্স, এগুলো এই ধরনের কিছু জিনিস, মানে সবগুলো না, কিছু কিছু জিনিস নিতে তারপরও তারা গ্রিন কার্ড পেতে পারতেন। হ্যাঁ, কিন্তু এখন যে জিনিসটা করেছে ওই রুলটা মানে বন্ধ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। তাতে করে ওই আগের প্রথম ট্রাম্প আমলের যে ব্যাপারটা ছিল ওইটা আবার সামনে চলে আসবে। তাতে করে মানে এই জাতীয় জিনিস যারা নিয়েছে, হ্যাঁ, তাদের গ্রিন কার্ড না হওয়ার কথা। কিন্তু সুখের খবর এইটাই হচ্ছে, এরকম কোনো লিস্ট দেওয়া হয় নাই যে কারা কারা পাবেন না, মানে ফুড স্ট্যাম্প নিয়েছেন পাবেন না। ওইটা অফিসারদের উপরে, আফটার অল মানে এখানে এটার সুখবরটা যে আফটার অল একটা করা হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে, তারা টোটালিটি অফ সার্কামস্টেন্সেস, এই যে ব্যাপারটা, এটা দেখে সিদ্ধান্ত নেবেন। এখন কিভাবে এটা পুরোপুরি আসবে এখন এটা আমি শিওর না। কি জন্য বললাম যে সেপ্টেম্বরে গিয়ে দেখা যাবে যে কিভাবে করে ওরা ওই এটা স্পেল আউট করলো। যেমন ইভেন একটা বন্ডের সিস্টেম করেছিল, তারা যদি ফিল করে যে ওনার সমস্যা হতে পারে, তখন অত টাকা বন্ড দিয়ে উনি গ্রিন কার্ড পেতে পারতেন। যে যদি উনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত, বা সাধারণত বলা হয় যে 40 কোয়ার্টার্স একটা ক্যালকুলেশন আছে, ওই পর্যন্ত কাজ না করা পর্যন্ত ওই টাকা থাকবে, ওর মধ্যে যদি নেয় তাহলে ওইটা বন্ডটা লুজ করবে, এরকম একটা ব্যাপারের ঘটনা আছে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে যেটা এখনই কিছুটা ভালোভাবেই আছে, সেটা হচ্ছে আপনার ইভেন পড়াশোনা কেমন আছে,
হ্যাঁ, চাকরি বাকরির ব্যাকগ্রাউন্ড কি, কোনো লাইসেন্স আছে কি না, এই যে বিষয়গুলো তারা জানতে চাচ্ছে, মানে মানে আমি বলবো এটাকে একটা চাকরির ইন্টারভিউর মতো আপনাকে দেখতে হবে যে আপনার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আপনার পড়াশোনা কতটুকু আছে, চাকরি বাকরি কি করেছেন, বিজনেস কি করেছেন, হ্যাঁ, বিভিন্ন রকম প্রফেশনাল লাইসেন্স আছে কিনা, যেমন উবার লাইসেন্স, এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট, মানে কি ট্যাক্সি ড্রাইভার, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইসেন্স, যে এটা দিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি জানেন ভালো, প্রফেশনাল ড্রাইভিং জানেন এটসেট্রা। উবার মনে হয় যে ট্যাক্সি মানে গাড়ির যে লাইসেন্স, এইগুলো যাদের আছে তাদের এগুলোর সামনে নিয়ে আসতে হবে, হ্যাঁ, নিয়ে এসে দেখাতে হবে যে দ্যার ইজ এভরি রিজন টু বিলিভ যে ওনার যোগ্যতা আছে, এবং এই যে ওনার দীর্ঘ অভিজ্ঞতা এটা বলে যে উনি কাজ টাজ করবেন। মানে অনেকে আছে মানে অলস, ধরেন কাজ করবে না, সেটা একটা যেমন একটা ব্যাপার আছে। আরেকটা আছে উনি যদি যেদিনই ওনার কোনো এক রাত্রে আমেরিকাতে গেল, তারপর থেকে ভেবে বসে আছে এই আগামী বছরই বোধহয় আমাকেও নিয়ে যাবে। হ্যাঁ, তো এই যে শুরু হলো, এতে যে কত সম্পর্ক নষ্ট হয়ে গেছে তার কোনো শেষ নেই দেশে। তারপর দেখা গেলো আর কাজ করে না, হ্যাঁ, বসে আছে, এই আমেরিকা চলে যাচ্ছে, গিয়ে তারপরে শুরু করবে, চেষ্টা করতেছে, আর এর মধ্যে আমেরিকা যাবে, এই সেই কি করে, কবে থেকে করে না কাজ, মানে ওনার মনেও নেই যে কবে থেকে করে না। আই জাস্ট হোপ এটা শুধু নিউ ইয়র্কের লোকজন দেখতেছে না, বাংলাদেশের লোক দেখতেছে, ইটালিতে দেখতেছে, বেলজিয়ামে দেখতেছে, ব্রাজিলে দেখতেছে, বিভিন্ন জায়গায় তাদের আত্মীয় স্বজন আছে, তাদের জন্য অনেকে এরকম অ্যাপ্লাই করে রাখছে। এই যে অ্যাপ্লাই করে রাখছে, ভাইয়ে করেছে, বাবা করেছে, মা করেছে, তারা যে কি কষ্ট করে এখানে সেট হয়েছে তাদের কোনো ধারণা নাই, ধারণা থাকার কথা না, বিকজ এটা বুঝবে না। এত কষ্ট করে তারপর আবার অ্যাপ্লাই করতে কতগুলো টাকা লাগলো, আর তারা যে আসবে কেন তারা তাড়াতাড়ি আসতে পারতেছে না সেটা নিয়ে তাদের দুঃখের বা ক্ষোভের শেষ নাই। কিন্তু এইখানে আসলে এখানে যে ভিসা ফেস করবে, এই যে এখন থেকে আমি এটা কেন বলছি, একটা আছে আমি কেন যুদ্ধ করলাম না, এই ট্রাম্প এটা ভুল করলো, এই করলো সেই করলো, সেটাও আমি করতে পারি, সেটা জায়গা মতো করবো। কিন্তু আমার দেখতে হবে যে আমরা যাদেরকে ভিউয়ারদের জন্য করছি, আমাদের আপনাদের নিজের আয়নায় চোখ দেখেন যে আপনার এই যে এখানে আসবেন, আপনি এখানে রেডি হয়ে আসেন, ইন্টারভিউতে যাবেন, আপনি কি করেন, আমি চেষ্টা চলে যাচ্ছি, আমি ওখানে গিয়ে করবো। আপনার এটা বিলিভ করার রিজনটা কি আছে? হ্যাঁ, আমি এরকম অনেক ঘটনা জানি, তারা কোনো কাজ বাজ করে না, তারা নাকি আমেরিকা চলে। তো এক্ষেত্রে যে এই পাবলিক চার্জের ক্ষেত্রে নতুন যে নীতিমালাটা হচ্ছে, যেটা 1 সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে বলে আপনি বললেন, ইমিগ্রেশন, হ্যাঁ, তো ইমিগ্রেশনের উপরে কতটা বা ইমিগ্রেন্টদের উপরে কতটা প্রভাব বিস্তার করবে, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। তবে অনেকক্ষণ ধরে আমাদের দুজন টেলিফোনে আছেন, তাদেরকে লাইনে রেখে দিয়েছি, তাদের ফোন নিয়ে নেবো এবং কিছু প্রশ্ন আমাদের ফেসবুকেও আছে, প্রশ্নগুলো নিব। প্রথমে টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন, অপেক্ষা করছি। জি, হ্যালো হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গ্রিন কার্ড হোল্ডার। আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি 2019 সালে ডিসেম্বর মাসে। জি, ডিগ্রিও হয়েছে 2023 সালে জুনে। জি, এখনো ইন্টারভিউ হইতেছে না, এখন এটা কি করে? আপনার স্ট্যাটাস হচ্ছে কি গ্রিন কার্ড হোল্ডার? জি জি। এখন কি করার আছে? এখন তো পজ আছে, যাই হোক, অ্যাটর্নি মেজান উত্তরটা সঞ্চালক পদে নিজেই দিলেন। যেহেতু এই ধরনের একটা সিচুয়েশন আছে, আপনার দিক থেকে যেগুলো করার সেটা আপনি করেছেন, কারণ আপনি বললেন যে ডিকিউ হয়ে গেছে। সুতরাং যারা এটা শুনছেন, হ্যাঁ, মানে বিশেষ করে এই প্রশ্নটা উনিও জানেন, কিন্তু উনি মনের দুঃখে এই প্রশ্নটা করতেছেন যে দেশের মানুষ তো বুঝতেছেন, ওইখানে তো একটা মন কষাকষি চলতেছে যে তুমি বোধহয় আমার তাড়াতাড়ি নিতেছ না, হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে কথা বলতেছে ইত্যাদি। উনি ডিকিউ মানে কি, উনি বহু আগে প্রথমে এটা ইউএসসিআইএস এ অ্যাপ্রুভ হতে হয়, সেটা হয়েছে, তারপরে এটা কোনো এক সময় বহুদিন পরে এটা গিয়েছে এনভিসি তে, ন্যাশনাল ভিসা সেন্টারে, ওইখানে ফি টি দিয়ে সমস্ত কাগজপত্র দিয়ে ট্যাক্স রিটার্ন দিয়ে শেষ হলো, তারপরে হয়েছে ডিকিউ। এরপরে ওনার আর কিছু করার নাই। এখন যিনি আসবেন ওনার কিন্তু কিছু করার আছে। সেটা কি?
যে এবং এটাতে কাইন্ডলি কেউ আহত হবেন না, কারণ অনেক সময় সামহাও বেজালে পড়ে যায় মানুষে। আপনার যেন কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। অনেক সময় অনেকে বিপদে পড়ে যায়। আমি কিন্তু কাউকে মানে বলছি না যে আপনি নিজে ক্রিমিনাল, আপনি সামহাও কোনো বিপদে পড়বেন না, এই হলো আমার শেষ কথা। গেল এক। দুই হচ্ছে আপনি যেখানে আসবেন, এই যে আমরা যে আলাপটা করতেছিলাম সেই ব্যাপারে খুব ক্লিয়ার কথা আমার। আপনি এখানে আসবেন যেমন আপনি একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, প্রথম কথা হচ্ছে আপনি ভদ্রলোক ভদ্র মহিলা মানুষ কিনা, মানে আপনার ক্রিমিনাল রেকর্ড টেকর্ড নাই, এই নাই সেই নেই। দ্বিতীয় হচ্ছে আপনার পড়াশোনা আছে কিনা। আজকেও আমি এগুলো ডিল করি তো এভরিডে। হ্যাঁ, না মেয়ের বাইরে যেতে দেয় না, আপনি না যেতে সে ম্যাট্রিক পাস করে বসে আছে। এই দুনিয়ায় কেউ ম্যাট্রিক পাস করে কিছু হয়? হ্যাঁ, ক্যান্টনমেন্ট এলাকায় থাকে। আপনি বলেন ওইখানে কি কোনো বিপদের কিছু আছে? ওইখানে আপনি ইন্টারমিডিয়েট করান, হ্যাঁ, অনার্স করান, আপনি পড়াশোনা করেন। নাম্বার টু, তারপর আজকালকার জগতে ছেলে কি মেয়ে কি সবাই চাকরি বাকরি করে, আপনি চাকরি বাকরি করেন, বিভিন্ন কিছু আছে, কম্পিউটারে কাজ করেন, ঘরে বসে অনেক কিছু করা যায়। মোট কথা হচ্ছে আপনাকে রেডি করেন। আপনি মানে মানে এই যে ভদ্রমহিলা যিনি আছেন উনি চাচ্ছেন তাড়াতাড়ি আসুক, যেটা আমরাও চাই, কিন্তু যেই সময়টা পাওয়া গেল এটাকে শোককে শক্তিতে রূপান্তরিত করে। যে আমরা প্রশ্নের মধ্যেই উত্তরটা সীমাবদ্ধ রাখি, কারণ অনেকেই রয়ে গেছেন, প্রচুর প্রশ্ন আছে। তো অর্থাৎ আপনি যেটা বলছেন যে ডিকিউ হয়ে গেছে, এখন আর আপনার কিছু করার নেই। এখন ঢাকা এমবাসি যখন সময় পাবে ইন্টারভিউ হচ্ছে, কিন্তু ভিসা পজ থাকার কারণে এই মুহূর্তে ভিসা ইস্যু হচ্ছে না, ইন্টারভিউটা হচ্ছে। হয়তো যে কোনো মুহূর্তে ইন্টারভিউ ডাক পাওয়া যেতে পারে, তাই তো অ্যাটর্নি মীর মিজানুর রহমান? যদি ইন্টারভিউ পাওয়া গেল তখন কি হবে? ওটার জন্য ওখানে রেডি হতে হবে না? হ্যাঁ জানি আপনি মানে অনেকে প্রশ্ন করছে, কিন্তু আমার খুচরো কথা হচ্ছে যে ইন্টারভিউ আসলে ইন্টারভিউ দিবেন, কি ইন্টারভিউ দিবেন? 10 বছর ধরে কাজ করতেছেন না কি 3 বছর ধরে কাজ করতেছেন, এটা বলবেন? এটা যাতে না বলতে হয় সেই ব্যবস্থাটা করেন প্লিজ। এটা দিয়ে মেইন যে ব্যাপারটা পাবলিক চার্জ ইস্যুটা, যে আপনি এখানে এসে রাষ্ট্রের উপরে বার্ডেন হবেন কিনা, এইটা একটা বড় জিনিস রয়ে গেছে, যেটা আপনাকে প্রমাণ করতে হবে। যতই এখান থেকে এফিডেভিট অফ সাপোর্ট দেওয়া হয়, দেখবে যে আপনাকে দিয়ে ওইখানে গেলে আপনি কি কাজ করে খাবেন বা ব্যবসা করবেন, মানে সামহাউ আপনি মানে এমপ্লয়েড হবেন, সাম কাইন্ড অফ এ গেইনফুল এমপ্লয়মেন্টের দিকে যাবেন, নাকি বসে বসে আপনি ওই যে বিভিন্ন রকমের সোশ্যাল ওয়েলফেয়ার আছে ওগুলো খাবেন। ওইটা ওরা বন্ধ করতে চায়। এটার জন্য আজকেও একটা নতুন যেটা আমরা আলাপ করলাম। সুতরাং যারা আসতে চান তারা কাইন্ডলি এনাদেরকে হেল্প করেন, যারা পিটিশনার, যারা স্পন্সরশিপ দিয়েছে ওনাদেরকে হেল্প করেন, আপনাদের উপকার হবে। কাইন্ডলি কাইন্ডলি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি না ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। না ভাই, আমার না, আপনার প্রশ্ন বুঝতে পারছি না, শব্দ ইয়া হচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, কিন্তু আপনি স্পিকারে দিয়ে কথা বলে স্পিকারটি বন্ধ করুন, কানে যদি হেডফোন থাকে খুলে ফেলুন। জি জি, খুলে ফেলছি। জি জি, আমার প্রশ্নটা হইছে, আমি 2017 সালে আমি অ্যাসাইলেম কেস মারছিলাম, আমি এবং আমার ফ্যামিলি 2জন বাচ্চা নিয়ে। জি। ওই পরে আমি 2টা বাচ্চা আমার এই দেশে বোন হইছে, একটার বয়স 6 বছর, একটার বয়স 8 বছর। জি। তো এখনো আমার অ্যাসাইলেম কেস রানিং আছে, বাট কোনো আপডেট নাই। তো আমি অন্য এক জায়গা থেকে শুনছি যে 10 বছর পার হয়ে গেলে কি ওই কোনো ওয়ে আসেনি আমি এবং আমার ওয়াইফ এই দেশের কাগজপত্র পাওয়ার এরকম কোন সুবিধা পাওয়া যাবে কিনা সেটাই আপনি জানতে চান, এই তো? জি 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 জি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ওয়া আসসালাম। ধন্যবাদ। আপনি এখানে যখন আসলেন সেটা যদি প্রমাণ থাকে, আর যদি আপনি কোনো কারণে অ্যাসাইলামটা গ্র্যান্ট না হয় ইন্টারভিউর সময়, তাহলে আপনাকে কোর্টে কেসটা রেফার করে, কারণ বাই দিস টাইম আপনি মানে এটা শুনতে কষ্ট লাগবে, আপনি ইলিগাল। হ্যাঁ, অ্যাসাইলাম করে কোনো স্ট্যাটাস থাকে না, তো ফলে আপনাকে কোর্টে পাঠানো হবে রিমুভাল প্রসিডিংসে। সেখানে যখন যাবেন, যখন আপনাকে এটা পাঠানো হবে, তখন একটা চার্জিং ডকুমেন্ট ইস্যু করা হয়, নোটিস টু অ্যাপিয়ার, NTA। ওইটা যখন কোর্টে ফাইল করবে গভর্নমেন্ট আইস, যেদিন আসলেন সেটা প্রমাণ করতে হবে, আর যেদিন
আপনি এই আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে কোর্টের মধ্যে ফাইল করবে ওরা চার্জিং ডকুমেন্টটা, এর মধ্যে যদি 10 বছর হয়, এর মধ্যে যদি হয়, হ্যাঁ ওটা পার হয়ে গেলে তাহলে হবে না। তাহলে আপনি যেটা ভাবছেন এই ধরনের কিছু একটা আছে, আমি বলছি কি আছে। আচ্ছা, এর মধ্যে যদি আপনি কোনো একটা ক্রিমিনাল অ্যাক্ট করেন তাহলে ক্লকটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যেমন আপনি আসছেন, আপনার 10 বছর হয়েছে সে, কিন্তু আপনি 7 বছরের মাথায় কোন একটা ক্রিমিনাল কাজ করেছেন, তখন ওই 10 বছরের যে ব্যাপারটা ওটা চলে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার কোনো ক্রিমিনাল অ্যাক্ট নাই, 10 বছর হয়েছে, এখন দরকার আপনার কোয়ালিফাইং রিলেটিভ। সেটা কি? যেমন আপনার আছে বললেন, আপনার বাবা মা, স্পাউস অর চিলড্রেন আন্ডার 21 আনম্যারিড, যারা এই যে পুরো যে গ্রুপটা বললাম, সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার, এরকম যদি কোয়ালিফাইং রিলেটিভ থাকে, তাহলে যদি আপনি কোর্ট প্রসিডিংসে থাকেন, এটা কোর্টে করতে হয়, এবং কোর্টে জাস্ট আপনি অ্যাপ্লাই করলে হয় না, কোর্ট প্রসিডিংসে থাকতে হবে। যখন আপনি রিমুভাল প্রসিডিংসে থাকেন, তখন ইন এডিশন টু, অর আপনি যদি মনে করেন ওই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন উইথড্র করবেন, আমি কখনো উইথড্র করাই না, আমি এটা রাখি, কারণ আপনার মানে যেহেতু পারা যায় রাখাতে, আপনার উচিত, আমি শিওর আপনার লয়ার বুঝবে কি করতে হবে। মানে কথা হচ্ছে তাহলে আপনার দুটোই থাকলো গেল। তো তাইলে ওইখানে আপনি এটাকে বলে EOIR-42B লাইক বয়, ক্যান্সেলেশন অফ রিমুভাল। এটা বি কথাটা মনে রাখতে হবে, কারণ পার্মানেন্ট রেসিডেন্ট যারা, তাদের জন্য এরকম একটা ব্যবস্থা আছে, সেটা অন্য কাহিনী। কিন্তু আপনাদের জন্য যেটা আছে, যেহেতু আপনি এই অবস্থায় আছেন, এখন গ্রিন কার্ড হয়নি, আপনার জন্য হচ্ছে 42B। সেটা আপনার যেটা করতে হবে যে এই তো হলো অবস্থা, এখন কথা হচ্ছে যে এরপরে কি দেখাইতে হবে। একটা সময় ছিল মানে যেমন হার্ডশিপ দেখাইতে হবে, এক্সট্রিম হার্ডশিপ দেখাইতে হবে, এবং সেটা নিজেরটা উপর দেখাইলেও হয়তো। এই জিনিস এখন আর নাই। আপনার কি হবে সেটা কনসিডার করা হবে না। আপনার ওই যে কোয়ালিফাইং রিলেটিভ গ্রুপটা আছে বললাম, তাদের মানে আগে যদি 1 থেকে 10 এই স্কেলের মধ্যে 2 থাকলে হয়তো, এখন 9 লাগবে, এত হার্ডশিপ লাগবে। ওইরকম যদি দেখানো যায়, জাস্ট বিকজ আপনার বাচ্চা আছে, আপনার 10 বছর আছে, আপনার হয়ে যাবে, দ্য আনসার ইজ নো, ক্লিয়ার নো, NO। আপনার তাদের এক্সট্রিম হার্ডশিপ আছে, তারা হাসপাতালে, তারা হুইল চেয়ারে চলে, নট দ্যাট আই ওয়ান্ট দ্যাট, আমি দোয়া করি যাতে এরকম না থাকে কারো। কিন্তু কথা হচ্ছে যদি ওইরকম যাদের আছে, তারা ওইখান থেকে সরাসরি গ্রিন কার্ড এর জন্য আবেদন করতে পারে যাদের কাছে, এবং এটা হয়। আচ্ছা, এখানে একটা কথা খুব ক্লিয়ার বলে নিতে হবে, যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলে একটা অ্যাপ্লিকেশনে পুরো ফ্যামিলির হয়ে যায়, কিন্তু এই যে 42B এটার কোনো ডেরিভেটিভ নাই, প্রত্যেকের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হয়। হ্যাঁ, তো আপনি যেটা বলেন এটার মানে মোটামুটি আই থিঙ্ক এনাফ উত্তর আমি দিয়েছি। এরকম একটা ব্যবস্থা আছে যদি আপনি কোর্টে থাকেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আর অনেকেই টেলিফোনে আছেন, 2-1টা প্রশ্ন একটু ফেসবুক থেকে নেব। মাসুদ আবদুল্লাহ, আপনি আসলে কি বলতে চেয়েছেন আমি বুঝতে পারিনি, এবং যদি আপনি যেভাবে আসতে চাচ্ছেন আমেরিকায়, এই বিষয়টি সম্পর্কে আমরা উৎসাহিত করি না, সুতরাং আর আপনার প্রশ্নটিও অস্পষ্ট, সুতরাং উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। জেনিফ হাসান, তিনি বলছেন আজকের মেমোতে ভিসা অফিসারকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে পাবলিক চার্জের অ্যাসেসমেন্ট করার জন্য, যেটা বাইডেন প্রশাসন আইন করে বন্ধ করে রেখেছিল। এই পাবলিক চার্জ অ্যাসেসমেন্টে কি পিটিশনার এবং বেনিফিশিয়ারি উভয় অন্তর্ভুক্ত? পিটিশনার যদি ফেডারেল মিনস ট্রেস্ট বেনিফিটেড নিয়ে থাকে, তাতে কি বেনিফিশিয়ারি অ্যাফেক্টেড হবে? না। জেনিফ হাসান একেবারে উত্তর এক কথায়, যেটা হচ্ছে যে না। অনেক ধন্যবাদ। আতিক থাই, তিনি বলছেন যে আমার মেয়ের হাজব্যান্ড আমেরিকান সিটিজেন, গত 4 মাস আগে মেয়ের জন্য আবেদন করেছে। আমার প্রশ্ন, এখন পরবর্তী করণীয় কি, এবং ভিসা পজ শেষ হলে ইন্টারভিউ ডেট আসতে কতদিন লাগতে পারে? অ্যাটর্নি মিজানুর রহমান। মানে বেনিফিশিয়ারি কি বাংলাদেশে আছে? হ্যাঁ, বাংলাদেশে আছে, মানে বাইরে আছে। তাহলে প্রথমে যেটা হবে, শুধুমাত্র ইমিগ্রেন্ট পিটিশনটা ফাইল করা যাবে, এবং সেটা USCIS এর কাছে। এটা অ্যাপ্রুভ হতে অনেকখানি সময় লাগে। ওটা হলে, এবং ওইখানে ভালো করে বলতে হবে, ভালো করে বলার পরও দেখা যায় অনেক সময় তারা কেসটা ট্রান্সফার করে না ওই ন্যাশনাল ভিসা সেন্টারে, তখন আবার ওই একটা রাষ্ট্রীয় ঘুষ আছে, ওটা দিতে হয়। সেটা কিভাবে, যে I-824 একটা অ্যাপ্লিকেশন করে
এই ইউএসসিএস এর থেকে ন্যাশনাল ভিসা সেন্টারে ফাইলটা নিতে হয়। নেওয়ার সময় আমি ঘুষটা বললাম এই জন্য ওখানে একটা বড় ফি দিতে হয়, তো ওই ফিটা আমি মানে রাষ্ট্রীয় ঘুষ বলি গেল। তারপরে তো উকিল মুক্তারের পয়সা দিতেই হয় গেল, আর গেল। তো ফলে ওইটা করে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে, সেইখানে প্রথমে 2টা ফি দিতে হবে, দেওয়ার পরে বিভিন্ন অ্যাপ্লিকেশন করা হবে, বিভিন্ন ডকুমেন্টস দিতে হবে, অ্যাফিডেভিট সাপোর্ট দিতে হবে, দিলে একটা সময় ডিকিউ হবে, তারপরে সেটা মানে কোনো এক সময় কনসুলেটে যাবে, তারপরে কোনো এক সময় ইন্টারভিউ হবে, তারপরে উনি আসবে। এই হচ্ছে নিয়ম। এবং মোট কথা হচ্ছে এটা যদি এখন ইউএসসিএস এর কাছে পেন্ডিং থাকে, ওইটা আগে অ্যাপ্রুভ হতে হবে, হ্যাঁ, তারপরে এটা যাওয়া, তারপর তো আমি বাকিটা বললামই। হ্যাঁ, তো ফলে এইভাবে করে মোটামুটি কিছুদিন সময় যাবে। আর যতই ভিসা পজ থাকুক, যদি দেখা যায় যে কেসটা খুব ক্লিন আছে, বিশেষ করে আমার কাছে, আমি খুব ক্লিয়ারলি একটা কথা বলে দিই, জয়েন্ট স্পন্সরশিপ ভুলে যাক, ইতিহাস হয়ে যাক এগুলা। যদিও কোনোদিন এই পদ টদ বন্ধ হয়, মনে রাখেন এই জয়েন্ট স্পন্সরশিপ ওরা পছন্দ করবে না। ওইটার কারণেই এই বিশেষ করে এইটাই হচ্ছে, যিনি পিটিশনার ওনার এনাফ ইনকাম যে ওনার একটা থাকে, এখনো কিছু কিছু মানুষ কিন্তু আসছে। এই হলো আমার কথা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আতিক, আর আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম। জি আলহামদুলিল্লাহ। আপনার 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 মোবাইলটা কানে নিন এবং যদি স্পিকারে দিয়ে থাকেন স্পিকারটা বন্ধ করুন, হেডফোন থাকলে খুলে ফেলুন। না, আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ জি বলুন। হ্যাঁ এখন বলেন তো দেখি। আমি জি আমি মিশিগান থেকে মোহাম্মদ আলী। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, মিশিগান থেকে বলছেন, কি প্রশ্নটা বলুন। প্রশ্ন, আমার ছেলে ইউএস সিটিজেন, এর ওয়াইফের অ্যাপ্লাই করছিল, তো গত 24 জুন এবং 25 জুন ইন্টারভিউ দিছিল। ইন্টারভিউ দেওয়ার পরে ওরা সবগুলো বের করার পরে সব ওকে আছে। এরপরের দিন ওরা যখন আবার ইন্টারভিউ ডাকছে, ডাকার পরে নাম জিজ্ঞেস করছে, ডেট অফ বার্থ জিজ্ঞেস করছে এবং ঠিকানা জিজ্ঞেস করছে। তারপরে একটা পেপার দিতে ওরা দেওয়ার পরে বলছে যে আমার কাছে সব বন্ধ, এটা আপনি জানেন কিনা। তখন আমার ছেলের বুকিং করতে জানেন। এবং এইটার ব্যাপারে কি করা যায় বা কি সুযোগ সুবিধা আছে? আপনার কথা ঠিক আমি বুঝতে পারিনি। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনি কি বুঝতে পেরেছেন সব? না, আমি তেমন কিছুই বুঝতে পারিনি। আমি লজ্জিত, দুঃখিত। আপনি যদি আমাকে প্যারাফ্রেজ করে বলেন, যদি কিছু বলে থাকেন আমি উত্তর দেব। মানে ওনার ছেলের বউর জন্য অ্যাপ্লাই করেছে, ছেলের বউ ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হওয়ার পরে ওই ডেট অফ বার্থটাতে ইত্যাদি জিজ্ঞেস করছে এবং একটা কাগজ দিয়েছে। এরপর আর আমি বুঝতে পারিনি, মানে আগেরগুলা কিছুটা বুঝেছি, কিছুটা অনুমানে বলছি। কি হয়েছিল একটু কি বলবেন আবার একটু সংক্ষেপে? বলছিলাম যে আমার ছেলে ইউএস সিটিজেন। হ্যাঁ সেটা বুঝছি, আবেদন করেছিল তার ওয়াইফের জন্য, ইন্টারভিউ হয়েছে এবং ইন্টারভিউতে নাম টাম জিজ্ঞেস করেছে, জন্ম তারিখ জিজ্ঞেস করেছে, তারপরে কি হলো? তারপরে ওর একটা পেপার যে বলছে যে আপাতত ইউএস ভিসায় পোস্ট করা আছে, এটা জানি কেটে আমার ছেলের বউ বলতে জানে। তো তাহলে ঠিক আছে, জানকা ভাষায় যখন খুলবে তখন আমরা ইমেল এ জানাবো। মানে কাগজে কি লেখা আছে দেখেছেন? কাগজে কাগজটা দিয়েছে, কাগজে লেখা আছে ওই যে এটা আপাতত ইউএস ইন্ডিয়া থেকে এটা বিশপ পোস্ট করা আছে। আচ্ছা মীর মিজানুর রহমান, এবার কি বুঝেছেন আপনি? আমি একটা শব্দ শুনলাম যে পজ, হোল্ড করে রেখেছে। তো প্রথম কথা হচ্ছে যে আমি হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেই না, যেহেতু আমি পুরোপুরি বুঝতে পারি নাই। ওনাকে এটা বললে, একটা উত্তর দিলে এটা একটা ভুল হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, সেই জন্য পজ যেহেতু কথাটা বলেছে, এভরি চান্স, মানে গিভিং দেম দ্য বেনিফিট অফ দ্য ডাউট, যে ওনাদের সবকিছুই ঠিক মতো উত্তর টুত্তর দিয়েছে, জিজ্ঞেস টিজ্ঞেস করেছে, তারপরে ওই একটা কাগজ ওনার হাতে দিয়েছে। যেহেতু ওই যে বললেন পজ শব্দটা, মানে এটা হতে পারে আপনাদের সবই ঠিক আছে, বুঝলাম, যখন পজটা উঠে যাবে তখন আমরা হয়তো ভিসাটা ইস্যু করবো,
আপাতত এই মুহূর্তে কিছু করার নাই, ভিসা দিতে পারছে না বিকজ ওই পজটার কারণে। কিন্তু আদারওয়াইজ আপনি মানে যদি আর কিছুতে দাগ নিয়ে টিক মার্ক না দেওয়া থাকে তাহলে হয়তো বাকি সব ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু পজ শব্দটা যেহেতু বলেছেন, ফলে মানে আমি বলবো যে হয়তো এই কারণে ভিসাটা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। তো এটা অনেকেই করছে যে ইন্টারভিউ হচ্ছে কিন্তু ভিসাটা ইস্যু করছে না বিকজ ওই যে হোল্ডটা করা আছে। এই হচ্ছে ঘটনা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনার প্রশ্নটা পুরোপুরি আমরা বুঝতে পারিনি। অনুমানের উপর ভিত্তি করে কোনো জবাব দেওয়াটা মানে বায়বীয় কোনো জবাব দেওয়া আপনার জন্য ক্ষতি হতে পারে। এখন ওখানে কি লেখা আছে, যদি আপনি পজের কথা বললেন, শুধু যদি পজের কথা হয়ে থাকে এবং অন্য কিছু সব কিছু যদি ঠিক থাকে তাহলে পজ উঠে গেলেই ভিসা পেয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে। আবার অনেকে কি লিখে দিচ্ছে যে এই জিনিসপত্র নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে ফেলে দিচ্ছে, নতুন করে কাগজপত্র চাচ্ছে। একটু ভালো করে পড়ে দেখুন কি লেখা আছে, সেটা আপনার কাছে যদি থাকে এবং আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে একজন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করে কথাটা বলতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি এমডি তুহিন আলী। জি। আমার এখানে একটা ব্যবসা আছে, গ্যাস স্টেশন। জি। সো আমার এই ব্যবসার জন্য লেবার যে ভিসা, সেটার জন্য কি আমার আত্মীয় স্বজনকে কাউকে নিয়ে আসতে পারবো? মানে আপনার এই গ্যাস স্টেশনকে দেখিয়ে আপনার কোনো আত্মীয়কে আনতে পারবেন কিনা ওয়ার্ক ভিসার? অ্যাটর্নি মিজানুর রহমান। ধন্যবাদ। যেহেতু আপনি কথাটা বলেই ফেলেছেন যে আপনার কোনো আত্মীয় আনতে পারবে কিনা, সেখানে ফলে একটা ইস্যু এক্সট্রা আছে। নর্মালি এখানে যদি কোনো বোনাফাইড বিজনেস থাকেন, হ্যাঁ, তারা যদি কোনো বাইরে থেকে কোনো লোক আনতে চান, কোনো বাধা নেই। এগুলোর কিছু শর্ত আছে। প্রথমে লেবার সার্টিফিকেশন করতে হবে এবং সেটা করার ক্ষেত্রে যে জিনিসটা দরকার হবে বেসিক্যালি, মানে এখানে আরো কিছু তো অবশ্যই ডিটেলস আছে, যে দেখাতে হবে যে এই কাজের জন্য ওপেনলি ট্রাই করেও, যেগুলো লেবার ডিপার্টমেন্ট মনিটর করবে, আপনি কোনো আমেরিকান লোক পাননি। হ্যাঁ, যেমন গ্যাসে পাম্প মানে গ্যাস মানে তেল মানুষকে দেবে আর কি, এটা একটা কথা। সে এটার জন্য কোনো আমেরিকান লোক পাওয়া যাচ্ছে না। মানে এইভাবে করে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিভিন্ন ভাবে রিক্রুটমেন্ট করেও পাওয়া গেল না। এবং সেখানে উল্লেখ থাকতে হবে এবং সেই লেবার ডিপার্টমেন্ট থেকে সার্টিফাইড প্রিভেইলিং ওয়েজ পেপারে উল্লেখ থাকতে হবে যে এত টাকা করে বেতন। এগুলা দিয়ে তারপরে মানুষকে জানিয়ে যদি দেখানো যায় কোনো লোকজন পাওয়া যায় নাই, তাহলে আপনি প্রথম ধাপটা শেষ করলেন, লেবার সার্টিফিকেশন। ওটা নিয়ে আপনাকে যেতে হবে, এমপ্লয়ারকে যেতে হবে ইমিগ্রেশনের ডিপার্টমেন্টে। প্রথমে তো লেবার ডিপার্টমেন্টে যেতে হলো, তারপরে যাবে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে I-140 ইমিগ্রেন্ট পিটিশন ফর এলিয়েন ওয়ার্কার, ওইটা দেখাতে হবে। এবং সেইখানে এই জিনিসটার ব্যাপারটা আসবে যে উনি আপনার আত্মীয় কিনা, হ্যাঁ, বা ওনার ওইখানে কোনো অ্যাটলিস্ট 5% শেয়ার আছে কিনা, এই জাতীয় যে ব্যাপারগুলো থাকে, তখন ওইটার স্ট্যান্ডার্ডটা ডিফারেন্ট হবে। তো এখানে একটা মানে সন্দেহের কিছুটা উদ্রেক করবে, গেল একটা কথা। তো ওইখানে এবং তারপরে যেটা দেখাতে হবে যে এই লেবার সার্টিফিকেশন ফাইল করার আগে থেকে ওই যিনি যে আসবেন, যে নন সিটিজেন এলিয়েন যিনি আছেন, ওনার ওই যে যেই যোগ্যতা চাওয়া হয়েছিল কিনা তার অলরেডি ওনার আছে ছিল কিনা, মানে এইখানে কাজ করেছেন তাইলে হবে না, যিনি এখানে নাইও অবশ্যই এটা ইস্যু না। তো ওই ধরনের অভিজ্ঞতা থাকতে হবে। আবার ঠিক ইচ্ছে করলেই, যেমন ওনার আছে সে 13 বছরের অভিজ্ঞতা এই লাইনে, হ্যাঁ, আপনি যাতে আর কেউ না ঢুকতে পারে সেই জন্য কে বলছেন আপনি 13 বছরের অভিজ্ঞতা লাগবে, ওইটা আবার অ্যালাউ করবে না। ওইটাতে জেনারেল যেই অভিজ্ঞতা লাগার কথা লেবার ডিপার্টমেন্ট এগুলো কন্ট্রোল করবে আর কি, গেল। তারপরে আরেকটা জিনিস দেখাতে হবে, ফ্রম বিফোর ফাইলিং লেবার সার্টিফিকেশন এই কোম্পানির নেট ইনকাম, গ্রস না নেট ইনকাম, হ্যাঁ, আপনার যে প্রিভেলিং ওয়েজ তার থেকে বেশি এর আগের বছরগুলোতে ছিল কিনা, মানে তাকে বেতন দেওয়ার যোগ্যতা আপনার আগে ছিল কিনা, এখন আছে কিনা এবং ভবিষ্যতে থাকবে কিনা, এইটা একটা এলিমেন্ট স্যাটিসফাই করতে হবে। প্লাস যোগ্যতা এবং অভিজ্ঞতা যা, ওগুলো করার পর আপনি I-140 ইমিগ্রেন্ট পিটিশন পেলেন। তারপরে কথা হচ্ছে যে উনি এখানে আসবে কিভাবে। এইটা হওয়ার পরে উনি কনসুলার প্রসেসিং করবেন এবং সেইখানে একটা তো আছে মানে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন আছে, কিন্তু তারপরেও যে জিনিসগুলো আছে এটা কারেন্ট হতে হবে। EB3 গ্রুপ যদি হয় গ্যাস স্টেশনের সে, হ্যাঁ, আমি জানি না যে আর কোন পদে উনি মানে
কোন পদে উনি আনতে চাচ্ছেন, যে এরকম হলে সেই গ্রুপে এখন কারেন্ট আছে কিনা সেটা একটা ইস্যু হবে। তো এই সমস্ত বিভিন্ন বিষয় মিলিয়ে স্টিল ইট ইজ পসিবল, কিন্তু যেমন দেখাইতে হবে যে এই পদে যে মানে একটা টিপিক্যাল গ্যাস স্টেশনে লোক পাওয়া যায় নাই, এটাকে আপনার মানে পাওয়া যাবে না, ওটা আপনাকে প্রুভ করতে হবে। যেমন একটা বাঙালি রেস্টুরেন্ট, সেখানে টিপিক্যাল আমেরিকান ওই জিনিস হয়তো বানাইতে পারবে না। এটা শুনতে কেমন হয়তো শোনা যায়, কিন্তু মানে যেমন এটা টিপিক্যাল, এটা একটা খুবই মানে লুক্রেটিভ একটা ব্যাপার। একটা গ্যাস মানে একটা মানে বাংলাদেশি একটা রেস্টুরেন্টে আপনি শেফ আনবেন, ওরা যেভাবে করে রান্না করে, যে ধরনের বিভিন্ন আইটেম করে, ওইটার যে সুযোগ সুবিধা, ওইটা কম্পেয়ার টু দ্যাট একটা গ্যাস স্টেশন থেকে আপনি মানে ধরেন ক্যাশিয়ার কি ম্যানেজার আপনি আজকে অ্যাপ্লাই করলে কালকেই যে 50টা লোক আপনি পাবেন না, সেটা আগে আপনাকে বিবেচনা করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, মানুষ যেটা ভাবে যে আমি সাইন করে দিলাম, উনি খুব ভালো লোক, ওনাকে দিয়ে দেন, মানে গ্রিন কার্ড দেওয়া হোক, তাহলেই না। কারণ আমাদের অনেক সময় দেখা যায় সবকিছুতেই এগ্রি, কিন্তু যখনই আমরা তার ফাইন্যান্স নিয়ে টান দিলাম, তখন আর এমপ্লয়ার বেঁকে বসলো। এখানে বিভিন্ন ইস্যু আছে, আপনার সমস্ত কিছু তখন ইমিগ্রেশনের এবং IRS এর মানে ইসের মধ্যে অডিট, সাম কাইন্ড অফ এন অডিটের মধ্যে মানে মনিটরিং এর মধ্যে পড়লো, তখন গিয়ে হয়তো অনেকে পিছিয়ে পড়ে। তো এই জিনিসগুলো আবার বিভিন্ন রকমের বিষয় আছে, এগুলা আগেই ভেবে নেওয়া উচিত, এগুলো কথা। অনেক ধন্যবাদ মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, তারপরে একটা টেলিফোন নিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। রানা ভাই, আমি জুয়েল, টেক্সাস থেকে। জি। লয়ার সাহেবের কাছে আমার কোশ্চেন হচ্ছে, গত জুনের 4 তারিখে আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ এন্ড আমার একটা ছেলে ইন্টারভিউ ছিল ঢাকা এম্বাসিতে। জি। তো সেখানে তো 221G আন্ডারে রিফিউজ করছে, প্লাস বলে দিছে এক জায়গায় টিক দিয়ে দিছে যে তোমার মোস্ট রিসেন্ট ট্যাক্স রিটার্নের ট্রান্সক্রিপ্ট অনলাইন আপলোড করার জন্য। এখন আমি আমার লয়ারকে বলছি, লয়ার ট্রাই করতেছে কিন্তু কোনোভাবেই আপলোড করার অপশন পাইতেছে না। সেই ক্ষেত্রে আমি এই কাগজগুলা মানে ট্রান্সক্রিপ্ট গুলা কিভাবে আমি এমবাসিতে পৌঁছাবো? অনেক ধন্যবাদ জুয়েল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিজানুর রহমান। আপনার যিনি অ্যাটর্নি আছেন, উনি যদি একভাবে এইভাবে না পারে, অন্যভাবে আবার ট্রাই করে সামহাও এটা যে পৌঁছাতে হবে, এবং এটা যে স্পেসিফিক বলে দিচ্ছে যে এই জিনিসটা দরকার, এইখানে হচ্ছে সুখবর যে জাস্ট বাদ দিয়ে দেয় নেই। এখনো এই বছরের ট্যাক্স রিটার্নটা এটা আগে ওনার সাথে দিয়ে দিলে আরো ভালো হতো। যখন উনি ইন্টারভিউতে গিয়েছিলেন, যাদেরই এরকম ইন্টারভিউ আসে, যদিও আগের ডিকিউ আছে, তবু লেটেস্ট যে যিনি স্পন্সর, ওনার জব লেটার, ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন, এগুলো যাই আপডেটেড যদি কিছু থাকে, ওগুলো কাইন্ডলি সাথে নিয়ে গেলে ওখানে ওরা নিয়ে নিতে পারতো। সে মানে এই যে ব্যাপারগুলা, তো এখন যেহেতু এটা আপলোড করতে পারছেন না ফর হোয়াটএভার রিজন, তখন অল্টারনেটিভ কি আছে উনি জানেন। ওইভাবে করে সামহাও ওনাদের কাছে এটা পৌঁছাতে হবে, এইগুলো কথা। এবং এটা উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম। যেহেতু ওনার লয়ার আছে, আমি শিওর উনি ভালো বুঝবে এটা কিভাবে কি করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুয়েল আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেকেই ফেসবুকে প্রশ্ন রেখেছিলেন, সময় অভাবে উত্তর দিতে পারছেন, এবং যারা কতদিন সময় লাগবে এই ধরনের প্রশ্ন করছেন, তাদেরকে বিনয়ের সঙ্গে বলছি, এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ বায়বীয় উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরেও আপনারা প্রশ্ন করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। অ্যাটর্নি মিজানুর রহমান, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা ভিসা নীতি এবং পাবলিক চার্জ নির্ধারণের নতুন যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করেছেন, এবং এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমেরিকার নতুন ভিসা নীতি সংশ্লিষ্ট ভিসা প্রার্থীদের জন্য কী বার্তা নিয়ে আসছে এবং পাবলিক চার্জ নির্ধারণে কী নির্দেশনা আসছে, যেটা 1 সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে, ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।